ভয় পাওয়া না পাওয়াটা আপনার ব্যাপার, তবে এই চ্যানেলের প্রতিটি ঘটনাই সত্য, কারণ আপনাদের পাঠানো ইমেইল দিয়ে নির্মিত হয় ভূত স্টুডিওর প্রতিটি এপিসোড। আসসালামু আলাইকুম, স্বাগতম ভূত স্টুডিওতে, যেখানে ভয় বাস্তব। ভূত স্টুডিও হলো সত্য ঘটনা অবলম্বনে নির্মিত একটি বাংলা হরর স্টোরি টেলিং প্ল্যাটফর্ম। এখানে গল্প নয়, শোনানো হয় বাস্তব অভিজ্ঞতা, অজানা আতঙ্ক আর রাতের নীরবতার ভয়ঙ্কর কাহিনী। আমি মাসুদ আছি আপনাদের সাথে। আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। শুরু করার আগে একটা কথা, আপনার জীবনে যদি এমন কোনো ঘটনা থাকে যা আজও আপনাকে ঘুমাতে দেয় না, তাহলে আমাদের ইমেইল করতে ভুলবেন না। আমাদের ইমেইল পাঠানোর ঠিকানা bhuthstudio1125@gmail.com। তাছাড়া আপনি চাইলে আপনার কোনো আত্মীয় বা বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে ইমেইলের মাধ্যমে শেয়ার করতে পারেন, অথবা আপনি সরাসরি স্টুডিওতে এসেও বলতে পারেন। আজকের ঘটনাটি ঠিক তেমনই একটি সত্য ঘটনা। আজ আপনাদের সাথে যে ঘটনা শেয়ার করতে যাচ্ছি তা পাঠিয়েছেন নাটোর জেলার গুরুদাসপুর থানা থেকে আব্দুল গনি। তার পাঠানো ইমেইল অনুসারে আমি তার ভাষায় আপনাদেরকে ইমেইলটি পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম মাসুদ ভাই, আমি মোহাম্মদ আব্দুল গনি। আমি নাটোর জেলার গুরুদাসপুর থানা থেকে বলছি। এটা আমার জীবনের সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা এবং এটি ঘটেছিল 2000 সালে। ঘটনার স্থান ছিল ঢাকা গুলশান। আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম এবং অফিস টাইম ছিল বিকেল 5টা থেকে রাত 2টা। অফিস থেকে আমার বাসা খুব একটা দূরে ছিল না, আমি সবসময় হেঁটে আসতাম। সেই সময় ঢাকা এতটা জাঁকজমক ছিল না। আমার বাসা একটু ভিতরে ছিল এবং সেটা ছিল একটি নর্মাল বাড়ি, চারপাশে ওয়াল এবং উপরে টিন শেড। বারান্দায় ছিল পকেট রুম এবং পকেট রুমের দুই পাশে ছিল দুটি বড় রুম। আমি একাই একটি পকেট রুম নিয়ে থাকতাম। মাত্র 1 সপ্তাহ হলো আমি রুমটিতে উঠেছি। যেহেতু অফিস থেকে হেঁটে বাসায় আসতাম, তাই পৌঁছাতে রাত 2:30 বেজে যেত। প্রথম সপ্তাহ ডে শিফট থাকায় কোনো কিছু বুঝতে পারিনি। সমস্যাটা শুরু হয় যখন আমার নাইট ডিউটি শুরু হলো। শনিবার নাইট ডিউটি করে বাসায় এসে মেইন গেটের তালা খুলে বাসায় ঢুকে দেখি আমার রুমের দরজার পাশে বসে একটা মেয়ে কান্না করছে এবং আমি কিছু জিজ্ঞেস করার আগেই মেয়েটি উঠে বাথরুমের দিকে চলে গেল। আমি ভাবলাম হয়তো স্বামীর সাথে কোনো ঝামেলা হয়েছে, তাই বাইরে বসে কান্না করতেছে। আমি রুম খুলে ভেতরে প্রবেশ করতেই একটা গরম হাওয়া রুম থেকে বের হয়ে গেল। আমি কিছুটা অবাক হলাম, কিন্তু কিছু মনে করলাম না। আমাদের অফিসে রাতের খাবার দেয়, তাই বাসায় এসেই শুয়ে পড়া ছাড়া কোনো কাজ ছিল না। তাছাড়া তখনকার সময়ে অ্যান্ড্রয়েড ফোন সবার জন্য অ্যাভেলেবেল ছিল না। পরদিন সকালে কাউকে কিছু বলবো কি বলবো না ভেবে পাচ্ছিলাম না। সবাইকে তেমন চিনিও না, তাই কাউকে কিছু বললাম না। 2 দিন ভালো গেল মাসুদ ভাই। পরের দিন আমি যখন নাইট করে বাসায় আসলাম, বারান্দায় কাউকে দেখতে পেলাম না। কিন্তু রুমের দরজা খুলে আমি যখন রুমে শুয়ে পড়লাম, আমার মনে হচ্ছিল আমার রুমের মধ্যে কোনো মানুষের উপস্থিতি আছে। আমি সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম। আমি কনফিউশন থাকায় লাইট অন করলাম
লাইট অন করে কোনো মানুষ পেলাম না। কেনই বা থাকবে? আমি তো রুম বাইরে থেকে তালা দিয়ে গিয়েছিলাম। এবার দেখি, মনে হচ্ছে যে আমার বিছানায় পাশে, অর্থাৎ আমার পায়ের নিচের দিকে কেউ যেন দাঁড়িয়ে আছে, আমার এমন মনে হচ্ছে। আমি হয়তো ভাবলাম যে আমি বাইরে যে মহিলাটিকে দেখেছি সেটাই আমার মনের ভয় হিসেবে আমাকে বারবার দাঁড়িয়ে বেড়াচ্ছে। আমি কিছু মনে করলাম না। আমি এসব পাত্তা না দিয়ে আমার মতো শুয়ে পড়লাম। হঠাৎ আমি একটু ঘুমের মতো আসছি, মানে যেটা কাঁচা ঘুম বলা হয়, কাঁচা ঘুমের মতো আসছি। এমতো অবস্থায় দেখি আমার রুমে একটা টেবিল ছিল এবং টেবিল সোজা উপরে ফ্যান ছিল, সিলিং ফ্যান। মনে হচ্ছিল যে আমার সিলিং ফ্যানের ওই টিনের টিকলির সঙ্গে কেউ একদম ঝুলছে এবং সাদা কাপড় পরা। আমি আচমকা উঠে তাড়াতাড়ি বসলাম এবং রুমের লাইট জ্বালালাম। কাউকেই দেখতে পেলাম না। আমি রীতিমতো স্তব্ধ হয়ে গেলাম। কেন এইসব উল্টো পাল্টা জিনিস আমি দেখছি? তখন আমার মনে হচ্ছিল যে আমি হয়তো ওই মহিলাকে খুব ভয় পেয়েছি এবং তার জন্যই এটি আমার মনের মধ্যে বারবার আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে। তাই আমি এবার সিদ্ধান্ত নিলাম, এবার লাইটকে আমি জ্বালিয়ে ঘুমাবো। ঠিক সেই কথাই, সেদিন সারা রাত আমি লাইট জ্বালিয়ে ঘুমিয়েছিলাম। মঙ্গলবার আবার সেম কেস। সেই দিন মেয়েটা মাথা নিচু করে, মানে হাঁটুর উপরে মাথা গুঁজে কান্না করতেছে। সেই দিন আমি তাকে বললাম, আপনি কে? এখানে কান্না করতেছেন কেন? তিনি আমার কথায় উঠে দাঁড়ালেন এবং চুপচাপ আবার বাথরুমের দিকে চলে গেলেন। বারান্দায় অন্ধকার থাকার কারণে আমি তার মুখমণ্ডল কখনোই ভালোভাবে দেখতে পাইনি, তাই তাকে চেনা যায়নি। আমি অবাক হলাম এবং একটু দাঁড়িয়ে থেকে রুম খুলে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম যে ব্যাপারটা কি। ভাবলাম কাল সকালে বাড়িওয়ালা চাচিকে ঘটনাটি বলবো। সকালে জানতে পারি বাড়িওয়ালা চাচি মেয়ের বাসায় বেড়াতে গেছে। তারপর যা হলো আমি আগে থেকেই প্ল্যান করলাম। এরপর পাইলে তাকে আটকে রেখে বাসার সবাইকে ডাক দিব। অফিস থেকে বের হয়ে প্ল্যান করতে করতে আসছি, কিন্তু সেদিন কাউকে দেখলাম না। মনে মনে খুশি হলাম আর ভাবতে লাগলাম, যাক, আপদ বিদায় হয়েছে। রাত গভীর, চারপাশ স্তব্ধ নীরবতা। গভীর ঘুমে ঘুমিয়েছি। এরপর যা হলো মাসুদ ভাই, হঠাৎ মনে হলো আমার বুকের উপরে কেউ যেন বসে আমার গলাটা খুব শক্ত করে চেপে ধরেছে। আচমকা আমার ঘুম ভাঙে এবং আমি তাকিয়ে দেখি ওই মহিলাটা আমার বুকের উপরে বসে দুই পাশে দুই পা দিয়ে আমার গলা টিপে ধরে বসে আছে। তার এলোমেলো চুলগুলো আমার মুখের উপরে দোল খাচ্ছে। তার চোখ দুটো মনে হচ্ছিল রক্তের মতো লাল এবং সে খুব বাজেভাবে গোংড়াচ্ছিল আর আমার সাথে ধস্তাধস্তি করতেছিল। আমি কোনো কথা বলতে পারছিলাম না, শুধু তার হাতটা ছাড়ানোর চেষ্টা করছিলাম। তার হাত দুটো ছিল প্রচণ্ড ঠান্ডা এবং খসখসে। আমি অনেক চিৎকার করছিলাম, কিন্তু আমাকে সাহায্য করার জন্য কেউ আসছিল না। হঠাৎ আমার কানে আজান শুনতে পেলাম এবং ঘুম ভাঙতেই দেখি আমি নিজেই আমার হাত দিয়ে গলা চেপে ধরে আছি। রুমে আমি একাই এবং কেউ নেই বুকের উপরে, কিন্তু বুকটা চরম ভারী আর ব্যথা মনে হচ্ছে। উঠে বসলাম, রুমের লাইট অন করে এক গ্লাস পানি খেলাম। প্রচণ্ড ভয় হচ্ছিল এবং আমার গা খুব ভারী হতে লাগছিল। চোখের সামনে বারবার ওই মহিলার দৃশ্য দেখতে পাচ্ছি। পাশের রুমের দরজা খোলার আওয়াজ পেলাম। একটু সাহস নিয়ে দরজা খুললাম এবং বের হয়ে বাহিরে গিয়ে ওয়াশরুম সেরে আবার রুমে আসলাম। কিন্তু তখনও আমার ভয় কাটেনি। রুম তালা দিয়ে মসজিদে গেলাম। ভোরের আলো ফুটতেই ওই বাড়ির পাশের লোকজনদের রাতের সহ সম্পূর্ণ ঘটনা খুলে বললাম।
তারা সবাই একজন আরেকজনের দিকে তাকাচ্ছিল, মনে হচ্ছিল তারা কিছু লুকাচ্ছে। আমি বললাম, চাচা, আমাকে ঘটনাটা খুলে বলুন দয়া করে। একজন মুরব্বী বলল, বাবা, তোমার বাড়িওয়ালাকে জিজ্ঞেস করো, সব জানতে পারবে। আমি সারা দিন অপেক্ষা করলাম এবং বিকেলে বাড়িওয়ালা চাচি যখন আসলো, আমি এক মুহূর্ত দেরি না করে চাচির কাছে গিয়ে বললাম, চাচি, আমার রুমের সত্য ঘটনা আমাকে বলুন, না হলে আমি আপনার বাসা আজকেই ছেড়ে দিব। এবার চাচি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বাবারে, তোর ওই পকেট রুমে আজ থেকে 3 বছর আগে এক জামাই বউ থাকতো। তারা প্রেম করে বিয়ে করেছিল আর ওই রুমেই তাদের বাসর হয়েছিল। তারা দুজনেই চাকরি করত। কিছুদিন পর জামাই বউকে সন্দেহ করতে শুরু করতে লাগলো। একদিন রাতে দুইজনের মধ্যে খুব ঝগড়া হয় এবং জামাই বউকে অনেক মারধর করে রুম থেকে বেরিয়ে যায়। মেয়েটার আত্মসম্মান নষ্ট হয় এবং অনেক কান্নাকাটি করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মরে যায়। তারপর 1 বছর ওই রুম ভাড়া হয়নি, হলেও কেউ 1 মাসের বেশি থাকতে পারে না। আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললাম, চাচি, এই ঘটনা আমাকে আগে বলেননি কেন? তিনি বললেন, বাবা, আমরা তো অত বড় লোক না, টাকার দরকার তাই রুমটা ভাড়া দিয়েছিলাম। তাছাড়া এটা তো অনেক দিনের ঘটনা। আমি বললাম, দেখি কি করা যায়। মসজিদের ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বললাম এবং তিনি বললেন, আপনার ওই রুমে একটা দোয়ার আয়োজন করে ওই মহিলার রুহের মাগফিরাতের জন্য দোয়া করা যেতে পারে, তাহলে এই সমস্যাটা শেষ হতেও পারে। যেই কথা সেই কাজ। সেই দিন অফিসে না গিয়ে ইমাম সাহেবের কথা মতো সব আয়োজন করলাম এবং তার জন্য দোয়া করলাম। তারপর সেই রাতে রুমে একা থাকলাম এবং আমার সেদিন খুব ভালো ঘুম হলো। স্বপ্নে দেখি এক সুন্দরী নারী হাসি মুখে বিদায় নিচ্ছে। ঘুম ভাঙার পর আমার রুমটা শীতল এবং অনেক সুগন্ধ অনুভব করলাম। মাসুদ ভাই, এটা ছিল আমার নিজের জীবনের সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। ধন্যবাদ আপনাকে এবং ভূত স্টুডিওর সকল অডিয়েন্সদেরকে। ভালো থাকবেন সব সময়, এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকেও আব্দুল গনি, আপনার জীবনে ঘটে যাওয়া এইরকম একটি ভয়ঙ্কর ঘটনা ভূত স্টুডিওর সকল অডিয়েন্সদের সঙ্গে শেয়ার করার জন্য। এই ছিল আজকের ঘটনা। ভালো লেগে থাকলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। আর যদি আপনার জীবনেও এমন কিছু ঘটনা ঘটে থাকে, ভূত স্টুডিওতে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।